আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি সে বিষয়ে। তো প্রত্যেককে বলবো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুরো ভিডিওটি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তো বাক্য কাকে বলে? শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে গঠিত এমন একটি পূর্ণাঙ্গ বক্তব্য যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে থাকে। যে শব্দ ও সমষ্টি দিয়ে গঠিত এমন একটি পূর্ণাঙ্গ বক্তব্য যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মূলত সেন্টেন্স বলা হয়। তারপর হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্যে কোনো ঘটনা, তথ্য বা সাধারণ বক্তব্য প্রকাশ করা হয় তাকে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে হি ইজ এ গুড বয়, মানে হচ্ছে সে একজন ভালো ছেলে। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেসব বাক্যে প্রশ্ন করা হয় সেগুলোকে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যে প্রশ্নগুলোর মধ্যে কি রয়েছে, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হাউ ডু ইউ লিভ। এই যে আমরা প্রশ্নগুলো করে থাকি এগুলো হচ্ছে প্রত্যেকটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থ হচ্ছে আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য মূলত কোনগুলো? যেসব বাক্যে আদেশ, অনুরোধ, পরামর্শ বা নিষেধাজ্ঞা প্রকাশ করা হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেগুলো আদেশ, অনুরোধ এগুলো করা হয়ে থাকে সেগুলো মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো যেটার মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে যদি বলা হয় যে প্লিজ হেল্প মি, মানে হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছাবাচক বাক্য। যেটা কাকে বলে হচ্ছে যেসব বাক্যে প্রার্থনা, আশীর্বাদ, শুভেচ্ছা, অভিশাপ বা কামনা প্রকাশ করা হয় তাকে মূলত অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ, মানে হচ্ছে আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। ঠিক আছে? তো এরকম যে সেন্টেন্স গুলো রয়েছে, ইচ্ছাবাচক, প্রার্থনাবাচক, শুভেচ্ছাবাচক, এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সর্বশেষ রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের অর্থ হচ্ছে আবেগবাচক বাক্য। আবেগবাচক বা বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক বাক্য আমরা জানি যে এক্সক্লামেটরিজ দ্বারা কি বোঝায়। তো যেসব বাক্যে হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তো আবার বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যেটার মধ্যে হঠাৎ আনন্দ থাকবে, দুঃখ থাকবে, বিস্ময় থাকবে, রাগ থাকবে ইত্যাদি আবেগ প্রকাশ করা হবে সেগুলো মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তখন এখন হঠাৎ করে বলতে পারি যে কি দুঃখ বা দুঃখিত কাজটি করতে পারিনি, বা আনন্দের সময় মনে হতে পারে পরে উইন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন এই আনন্দ মুহূর্তগুলো দুঃখর সাথে, বিস্ময়ের সাথে, রাগের সাথে বিভিন্ন সেন্টেন্স গুলো ক্রিয়েট হয়। তো সেই সেন্টেন্স গুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ক্রিয়েট হচ্ছে সেগুলোকে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেগুলো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাপোজ ফর এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে হচ্ছে আহা কি সুন্দর ফুল। এখানে কিন্তু আহা কি করা হয়েছে, আহ মুগ্ধকর বা আনন্দস্বরূপ একটি কথা তুলে ধরা হয়েছে, সেজন্য এটা এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে গণ্য হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও, তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া নোটিফিকেশন গুলো চলে যায়। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পরবর্তীটি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই বলবো মনোযোগ দিয়ে দেখতে হবে, আর না হলে কিছু বুঝতে পারবেন না। তো এখানে বলা আছে যে টেন্স কাকে বলে, কত প্রকার ও কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। আহ, তো একটু লক্ষ্য করবেন যে টেন্স কাকে বলে। তো টেন্স কাকে বলে আমরা জানি যে টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্সকে বাংলাতে বলা হয় কাল। যে কোনো কাজ সম্পন্ন হচ্ছে বা ঘটছে তা বোঝাতে যে ব্যাকরণগত রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। সহজভাবে বলে টেন্স হলো কাজের সময়। টেন্সের প্রধান প্রকারভেদ। টেন্স হচ্ছে মোট ৩ প্রকার। বিশেষ করে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তারপরে হচ্ছে প্রতিটি টেন্সের আবার ৪টি করে ভাগ আছে। প্রতিটি টেন্সকে আবার ৪টি করে ভাগ করা হয়েছে, মোট হচ্ছে ১২টি।
তো প্রেজেন্ট টেন্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে সেটি সম্পর্কে আমরা জানবো। বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কোনটা কোন টেন্সে বিশেষ করে যে এখানে কি একটা স্ট্রাকচার অনুসারে এখানে একেকটা উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। যে I go to school, I am going to school, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have gone to school। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে I have been going to school for 2 hours। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে পাস্ট পাস্ট টেন্স কাকে বলে? তো পাস্ট টেন্স এর অর্থ হচ্ছে অতীতকাল। তো পাস্ট টেন্স কত প্রকার? 4 প্রকার, যেটার মধ্যে রয়েছে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সিম্পল পাস্ট, উদাহরণ হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। ফার্স্ট কন্টিনিউয়াস এর মধ্যে রয়েছে আই ওয়াজ গোয়িং টু স্কুল। ফার্স্ট পারফেক্ট রয়েছে আই হ্যাড গন টু স্কুল। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। তো এগুলো হচ্ছে পাস্ট টেন্সের প্রকারভেদ। তারপর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। তো ফিউচার টেন্স গুলো কি কি? তো ফিউচার ইনডিফিনিট টেন্স বা এটাকে বলা হয় সিম্পল ফিউচার, আই উইল গো টু স্কুল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স রয়েছে আই উইল বি গোয়িং টু স্কুল। এগুলো স্ট্রাকচার অনুসারে গঠন করা হয়েছে, আমি এখানে ডিরেক্টলি বলছি। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ গন টু স্কুল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো মোট কথা টেন্স হচ্ছে ৩ প্রকার, তবে ১২টি রূপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি সেগুলো সম্বন্ধে। আর এগুলো স্ট্রাকচার গুলো, এগুলোর কাজগুলো জানতে হলে, বুঝতে হলে অবশ্যই বলবো তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে আমি তত বেশি এটা টেন্সের উপর ভিত্তি করে টেন্সের যে কাজগুলো রয়েছে টেন্স থেকে তোমরা খুব সহজেই কিভাবে কাজগুলো করতে পারবে, যে প্রকারভেদগুলো রয়েছে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবে, কোনটাকে কি বলে, সব সব কিছু আমি তোমাদের দেখানোর বোঝানোর চেষ্টা করব। তোমাদের উপর নির্ভর করছে যে যত বেশি লাইক এবং কমেন্ট করবে, আমি মূলত তাদের জন্যই টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের বোঝার সাথে, তোমরা যেন বুঝতে পারো সেরকম ভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পদ কাকে বলে এবং পদ জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং বুঝবো। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই বলো, পুরো ব্যাপারটি জানতে হলে অবশ্যই বলো, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তার জন্য আগে বলবো, তোমরা যদি এরকম নতুন নতুন সাজেশন গুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তো পদ কাকে বলে ও কত প্রকার ও কি কি সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। যে পদ কাকে বলে বলতো? বাক্যে যেসব শব্দ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় এবং বাক্যে যেসব শব্দ নির্দিষ্ট কাজ করে তাদেরকে পদ বলে। আবার বলছি, বাক্যে যেসব শব্দ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়, সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় কিন্তু পদ দ্বারাই, এবং বাক্যে যেসব শব্দ নির্দিষ্ট কাজ করে তাদেরকে মূলত পদ বলে। সহজভাবে বাক্যের প্রতিটি শব্দই হচ্ছে পদ। বাক্যের যে প্রতিটি শব্দ রয়েছে, প্রতিটি শব্দই হচ্ছে পদ। পদ প্রকারভেদ, পদ হচ্ছে ৮ প্রকার, বাংলা ব্যাকরণে ৮ প্রকার পদ আছে, সেগুলোর মধ্যে বিশেষ্য। প্রথম যে পদটি সেটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে হচ্ছে যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব বা জিনিসের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। তাহলে বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নামকে এক কথায় বিশেষ্য বলে। যেমন বই, ঢাকা, উদাহরণ এখানে দেখতে পাচ্ছ তোমরা। বই, ঢাকা, রহিম নদী, এগুলো হচ্ছে উদাহরণ, বিশেষ্যের উদাহরণ। তারপর হচ্ছে সর্বনাম। সর্বনাম কাকে বলে? তো যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। তো সর্বনামের মধ্যে রয়েছে বিশেষ করে আমি, তুমি, সে, আমরা। কারণ কি? কারণ হচ্ছে যেখানে বলেছে যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ মানে কি? কোনো কিছুর নাম, তার নামের পরিবর্তে কি ব্যবহার করি? যেমন আহ রহিম বিদ্যালয়ে যায়, তাহলে রহিমের পরিবর্তে আমি এখানে বলতে পারি যে সে বিদ্যালয়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে আমরা যে শব্দগুলো ইউজ করি এগুলো হচ্ছে মূলত বিশেষণ, সরি সর্বনাম। যে আমি, তুমি, সে, আমরা, এগুলো হচ্ছে সর্বনাম। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই এখানে আমাদেরকে কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা জানাতে পারো, আমরা বোঝানোর চেষ্টা করবো আবারও। তারপরে হচ্ছে বিশেষণ কাকে বলে?
যে পদ বিশেষের গুণ, দোষ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে তাকে বিশেষণ বলে। যে পদ দ্বারা বিশেষের গুণ বোঝাবে, দোষ বোঝাবে, অবস্থা বা সংখ্যা বোঝাবে, এগুলো প্রকাশ করবে তাকে বিশেষণ বলে মূলত। তো বিশেষণগুলো যেমন কি ভালো ছেলে, লাল ফুল, পাঁচটি বই, এখানে কিন্তু গুণ বোঝানো হয়েছে। গুণ, দোষ, সংখ্যা যেটাই বোঝানো হোক না কেন, আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে কি, কি পদ হবে? বিশেষণ পদ হবে। তারপর ক্রিয়া, ক্রিয়ার কাজ কি এটা আমরা সবাই জানি যে ক্রিয়া হচ্ছে যে পদ দ্বারা কাজ বোঝায়, যে পদ দ্বারা কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়া মানে ক্রিয়ার কাজই হচ্ছে কাজ করা, এটা আমাদের বুঝতে হবে। যেমন কি খাও, যাও, লিখো, খেলো, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভার্ব, দিস এ ভার্ব, এটা তোমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। যে পদ ক্রিয়া বা বিশেষণের অবস্থা, স্থান, সময় বা মাত্রা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন বিশেষ করে ধীরে, খুব, আজ, এখানে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ক্রিয়া বিশেষণ, এটা মাথায় রাখতে হবে। মানে হচ্ছে ক্রিয়ার সাথে যে বিশেষণের একটা মিল রয়েছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অব্যয়, অব্যয়কে মূলত বলা হয় ইংরেজিতে পার্টিসিপল ইনডিক্লিনেবল, ইনডেক্লিনেবল। তো অব্যয়কে বিশেষ করে পার্টিসিপলই বলা হয়। তো আমরা এটা জানো যে অব্যয় কাকে বলে, যে পদ পরিবর্তনশীল নয় এবং অন্য পদকে যুক্ত বা সম্পর্ক প্রকাশ করে তাকে অব্যয় বলে। উদাহরণ হিসেবে বিশেষ করে যেমন অব্যয় কোনগুলো, যেমন অবয়, এবং, কিন্তু, যদি, যদিও, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি, এগুলোকে এক প্রকার বলা হয় অব্যয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলবো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি পড়া তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। হ্যাঁ, তারপরে দেখো যে সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়টা কি? যেটাকে বলা হয় কনজাংশন। যে পদ দুটি পদ বা বাক্যকে যুক্ত করে তাকে সমুচ্চয় অব্যয় বলে, বিশেষ করে যেমন এবং, অথবা, কিন্তু, এগুলো। তারপর হচ্ছে বিস্ময়াদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আহ পদ কাকে বলে পদের বিস্তারিত আলোচনাগুলো। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নাম্বার কাকে বলে ও কত প্রকার ও কি কি। আমরা অনেকেই জানি না আসলে নাম্বার জিনিসটা কি, বা এটা কিভাবে এগুলোকে প্রকাশ করা হয়, এগুলো কি কি। আজকে সেগুলো সম্পর্কে আমরা জানবো। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই বলবো মনোযোগ সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো নাম্বার কাকে বলে সেটা সম্পর্কে আমরা জেনে নিই। যে নাম্বারের অর্থ হচ্ছে বচন। নাম্বারের অর্থ হচ্ছে বচন। বচন কাকে বলে? যে বাক্যে কোনো বিশেষ্য বা সর্বনাম একবচন বা বহুবচন তা বোঝাতে যে ব্যাকরণগত রূপ ব্যবহার করা হয় তাকে নাম্বার বলে। আবার বলছি, যে বাক্যে কোনো বিশেষ্য বা সর্বনাম একবচন বা বহুবচন তা বোঝাতে যে ব্যাকরণগত রূপ ব্যবহার করা হয় তাকে নাম্বার বলা হয় বা বচন বলে। বাংলাতে বচন বলে আর ইংরেজিতে হচ্ছে নাম্বার বলে। সহজভাবে নাম্বার একবচন বা বহুবচন অবস্থা হতে পারে। তাহলে একবচন কি, বহুবচন কি? একবচন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, সংখ্যা একটি মাত্র বোঝাবে, সেগুলো হচ্ছে একবচন। এবং বহুবচন হচ্ছে দুইয়ের অধিক যে বস্তু, সংখ্যা, প্রাণী, সংখ্যা এগুলোকে বোঝাবে, সেগুলো হচ্ছে বহুবচন। তো একবচন ও বহুবচন সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো নাম্বারের প্রকারভেদ। নাম্বার কত প্রকার? নাম্বারের অর্থ কি বলেছিলাম? বচন। তো বচন হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কি সেটা সম্পর্কে আমরা জানি, যে একবচন কি বা একবচন কাকে বলে? যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে একবচন বলে। আবার বলছি, যেটি বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে সিঙ্গুলার জিনিসটা কি? যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা যদি একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে একবচন বলে। তারপর রয়েছে যে একবচন উদাহরণগুলো কি কি? সাপোজ আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি যে দিস ইজ আ বুক, মানে হচ্ছে এটি একটি বই, তার মানে একটি বই বোঝানো হয়েছে, তার মানে এটা একটা সিঙ্গুলার নাম্বার, মানে হচ্ছে একবচন। এরপর রয়েছে হি ইজ আ বয়, হি ইজ আ বয়, সে একজন ছেলে বা সে একজন বালক, তার মানে এখানেও কিন্তু একজন বোঝানো হয়েছে। সুতরাং এখানে দুটোটা সেন্টেন্সেই কি সিঙ্গুলার নাম্বার, এটা আমাদের মাথায় রাখতে হবে।
এরপর হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারটা কি সেটা সম্পর্কে আমরা জানবো যে প্লুরাল জিনিসটা কি? প্লুরাল অর্থ হচ্ছে বহুবচন, যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে বহুবচন বলে। যেটা আগে বলেছিলাম বহুবচনটা কি? যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে বহুবচন বলে। তো একাধিক মানে হচ্ছে দুইয়ের অধিক, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, অনেকগুলো হতে পারে। তো সবগুলোকে মূলত একসাথে প্লুরাল বা বহুবচন হিসেবে ধরা হয়। তা উদাহরণ হিসেবে আমরা জানতে পারি, সাপোজ দিজ আর বুকস, যে এগুলো বই, তার মানে এগুলো বই, এটা হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে এইগুলো বই, তার মানে অনেকগুলো বই, সেজন্য এখানে দিজ আর বুকস এটা হচ্ছে একটা প্লুরাল সেন্টেন্স। তারপর হচ্ছে দেয়ার বয়েজ, তারা ছেলে বা তারা ভালো, তার মানে এখানেও কি করা হয়েছে, অনেকগুলো ছেলেকে বোঝানো হয়েছে, সেজন্য এটাও কিন্তু একটা প্লুরাল। এখন আমরা মোট কথা বলতে পারি যে নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম, সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো শিখতে পারলাম। যদি অ্যাজ বা ইয়েস ইরেগুলার ফর্ম সহ টেবিল আমরা সাজিয়ে দিতে পারি, যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো আমরা দিতে পারি। তো নাম্বার দুই প্রকার, এগুলো সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা পুরো ভিডিওটি তোমরা দেখেছো, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য।